সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় সমান ময়দান, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অসীম কুমার উকিল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ; হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য; এবং আমাদের সাথে এসে যোগ দেবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা খুদে বার্তার মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আজকের দিনের যে প্রধান শিরোনামগুলো আছে সেগুলো দেখে নিই। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। নানা রং আর বর্ণে সেজেছে কেন্দ্রীয় শহীদ মিনার। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী। 17 বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দিলেন 21 পদক। ব্লগার রাজীব হত্যার মূল হোতা রাজধানী থেকে গ্রেপ্তার। নারায়ণগঞ্জে বোমা তৈরির সরঞ্জাম সহ আটক 3। পরিকল্পনা ছিল 21শে ফেব্রুয়ারিকে ঘিরে নাশকতা। এমপি লিটন হত্যাকাণ্ডে জড়িতরা শনাক্ত। খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে জানালেন আইজিপি। এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা। 30 মার্চ ভোট গ্রহণ, একই দিন সুনামগঞ্জ 2 আসনের উপনির্বাচন। আপনাদের দুইজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আসলে সবাই জানি যে বর্তমানে যে রাজনীতির ময়দান, সেই রাজনীতির ময়দানে কি কি চলছে এবং কি নিয়ে আসলে আলোচনা। তো আমি সেই দিকে না গিয়ে আমি সরাসরি জনাব হাবিবুর রহমান হাবিব আপনার কাছে প্রশ্ন করতে চাই। আপনারা সম্প্রতি একটা বিষয়কে সামনে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে নির্বাচনকালীন যে সহায়ক সরকারের বিষয়। আমার প্রশ্ন হচ্ছে, এই যে সহায়ক সরকারের কথা বলছেন, এইটি কি নতুন মোড়কে তত্ত্বাবধায়ক সরকারি? আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম আজকে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। আর মাত্র 2 ঘন্টা পরে শহীদ মিনারে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন একে একে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ। না, আজকে তত্ত্বাবধায়ক সরকারের আদলেই নতুন মোড়কে সহায়ক সরকার, এটা এইভাবে আমরা বলতে চাই না। আমাদের যেটা দাবি ছিল, বাংলাদেশে ধরেন আপনার স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছিলাম, তখন আমাদের দাবি ছিল গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চেয়েছিলাম আমরা, মানুষের জন্য মানুষের ভোট দিতে পারে। তারই আলোকে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে সেই সময় শব্দটা ছাত্রকে এবং 3 জোট, আমরা তখন এরশাদের বিদায়ের পরে একটা নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি নির্বাচিত হয়েছিল। পরবর্তীতে 2-1টি নির্বাচন, বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছিল, চিটাগাং নির্বাচন খুব সুন্দর হয়েছিল। কামালপুরের একটা নির্বাচন একজন এমপি মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে, এবং মাগুরা আসাদুজ্জামান সাহেব মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে 2টা উপনির্বাচন হয়েছিল। এখানকার সিটটি বিএনপির ছিল এবং সেই নির্বাচনে বিএনপি জেতার সম্ভাবনাই বেশি ছিল। সেখানে সরকারি দল হিসাবে বিএনপি যে ভোটটা করেছিল সেখানে আওয়ামী লীগের অভিযোগ ছিল। আর মাগুরার ওই সিটটি সারা জীবন ওখানে আওয়ামী লীগই পেত এবং অ্যাডভোকেট আসাদুজ্জামান তাদের জনপ্রিয় নেতা ছিলেন, উনি ওই সিটটি সবসময় পেয়ে আসতেন। সেই সিটটিতে যখন নির্বাচনটা সুষ্ঠু হলো না, তখন কিন্তু এই নির্বাচনকালীন সময়ে সরকারি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে যদি কেউ নির্বাচন করে, তাহলে সেই নির্বাচনটা সঠিক হবে না। এই নিয়েই কিন্তু শুরু হলো আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকার ইতিহাস, এবং এটা কিন্তু আমরা সবাই জানেন। কিন্তু সেই জায়গায় আমি যেটা জানতে চাই যে আপনারা যে সহায়ক সরকারের কথা বলছেন, সেখানে তত্ত্বাবধায়কের প্রস্তাব ছাড়া নতুন এমন কি থাকছে, নাকি নতুন মোড়কেই আপনারা? না, নতুন মোড়কে না। আপনার ধরেন আমরা সবই যে জিনিসটা জানি, সেই জিনিসটা কিন্তু বারবার তারপর সামনে চলে আসে। এখন সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিএনপি একটি পর্যায়ে পুনর্বিভাজন নির্বাচনের মধ্য দিয়ে দিয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে 2008 নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পর তত্ত্বাবধায়ক সরকার একটা এর মাধ্যমে সেখান থেকে উঠে গেছে। যদিও হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল 2টা নির্বাচন করা যেতে পারে যদি সংসদ মনে করে। সংসদ মনে করে নাই, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার মনে করে নাই, যে কারণে তত্ত্বাবধায়ক সরকার বিধান
সংবিধান থেকে বিলুপ্ত হওয়ার পরে আন্দোলনের যে 2014 সালে যে নির্বাচন হলো সেটা ওইটাকে কেন্দ্র করে। এখন সেই আন্দোলনটা ছিল 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত ওই আন্দোলনটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের জন্যই ছিল। এখন আপনি বলতে পারেন যে 2014 সালের 5ই জানুয়ারির পরে এখন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এখন বিভিন্ন সময় বলা হয়, আমরা অনেক সময় বিএনপির পক্ষ থেকে আমরা বলি সহায়ক সরকার বলছে, কেউ কেউ বলে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে আদল, সেটা হলেই যে সংসদ ভেঙে যাবে, সেখানে কিছু মানুষ 10 জন, একজন উপদেশ 10 জন মিলে সেখানে একটা সরকার গঠন হবে। তো সেটা হলো তত্ত্বাবধায়ক, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। সেই ক্ষেত্রে কি মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে যদি নির্বাচন হয় আপনারা যাবেন? এখন যে জায়গায় গেছে যে 2014 সালে যে নির্বাচনটা হলো, এর একেবারে একটা অসম্ভব ধরনের একটা বাজে একটা দেশ। সমস্ত এমপি ছিল। ধরেন এমপি যদি বিএনপি নির্বাচনে যেত, বিএনপি যদি 151টা আসন পেয়ে যেতে পারতো, তাহলে কি হতো? তাহলে ওই যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনটা তৎকালীন যে আপনার নির্বাচন কমিশন বা সংবিধানে, আমি খুব ভালো করে বলতে পারবো না, আমি জিনিসটা আরো হয়তো পরে ক্লিয়ার করে বলতে পারবো। এইটুকু বলতে পারি যে এমন একটা আফসা ভাব সেখানে আছে যে ওই নির্বাচনটা যদি নির্বাচন কমিশনের কাছে প্রতীয়মান হয় যে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই, সঠিক মতো হয় নাই, তাহলে সেই নির্বাচনের ফলাফলটা স্থগিত ঘোষণা করে যে সংসদ চলমান আছে সেই সংসদ তার কার্যক্রম চালিয়ে যাবে। এখানে এমন একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেই সময় বিএনপি নির্বাচনে যায় নাই এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেটা তারা সংযোজন করে এসেছিল, জনগণের ভোট যেন জনগণ দিতে পারে, সেই দাবিতেই মূলত। কিন্তু এখন যে জায়গাটা আসছে, এখন আওয়ামী লীগ সংসদে তারা সেই 2বার নির্বাচন করা যেতে পারে সেটা বিধান না রেখে তারা সরাসরি দলীয় সরকার অধীনে তারা নির্বাচনে চলে গেছে। এখন আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা বলবো আমাদের তো থাকবে যে নির্বাচনকালীন সময়ে সরকার, আমরা এখনো বলবো যে সবচেয়ে ভালো হয় যে নির্বাচনকালীন সময়ে সংসদ বিলুপ্ত ঘোষণা করে এই সরকারের যারা মন্ত্রী আছে তারা একটা ছোট্ট পরিসরের নির্বাচনে একটা মন্ত্রিসভা গঠন করে নির্বাচন করলেও কিন্তু নির্বাচনটা অনেকখানি সুষ্ঠু হবে বলে আমি মনে করি। আমাদের দাবি হলো নির্বাচনকালীন সময়ে মানে এই সরকারের অধীনেই নির্বাচনটা না হয়ে কিছু মানুষকে দিয়ে নির্বাচনটা একটা সরকার গঠন করা, তারা শুধু নির্বাচনটাই। গত নির্বাচনের আগে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখন যে কথাটা বললেন সেই ধরনের একটা প্রস্তাবই কিন্তু তিনি দিয়েছিলেন এবং সেই জায়গাটাতে আপনারা এখন এই কয়েক বছর পরে এসে এবং সেই জায়গাটাতে এখন দাঁড়িয়েছেন। আমরা অসীম কুমার উকিলের কাছে যাব। তার আগে দর্শক আপনাদের জানিয়ে দিই, আমরা আগেই বলেছিলাম যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি আমাদের সাথে যোগ দিচ্ছেন। তিনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি চলমান রাজনীতি নিয়ে এই আলোচনা, তবে আমরা একটা নাম দিয়েছি সমান ময়দান। আপনার কাছে আসছি অসীম কুমার উকিল, আপনি কি বলবেন? না, আমি বক্তব্যের শুরুতেই আসলে আমরা 21-এর প্রথম প্রহরের দিকে এগিয়ে যাচ্ছি। আমার বক্তব্যের শুরুতেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মাতৃভাষা তার গৌরব নিয়ে, উজ্জ্বল নিয়ে, ঐতিহ্য নিয়ে সম্মুখ পানে এগিয়ে যাবে প্রত্যাশাবাদ ব্যক্ত করছি। আর এই মাসগুলি আসলে বাঙালি জাতীয়তাবাদের মাস, এই বাঙালি সংস্কৃতির মাস, বাঙালির মাস। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলি একই। 16ই ডিসেম্বর, আপনার 21শে ফেব্রুয়ারি, 7ই মার্চ, 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, 26শে মার্চ। এই মাসগুলি আমাদেরকে ঐক্যবদ্ধ করে, আমাদেরকে এগিয়ে যেতে শেখায়, সাহস দেয়, অনুপ্রেরণা দেয়। এর মধ্যে দাঁড়িয়ে আমরা এগিয়ে যেতে চাই সম্মুখ পানে। আমি হাবিব ভাই যে কথাগুলি বলছে আমি যেগুলো যাবো না, আসলে এগুলি ইতিহাসের অংশ, এগুলি মাথায় রেখে আমরা যেতে হবে সম্মুখ পানে। আমরা বিশ্বাস করি ক্ষমতার পালাবদলের মাধ্যম হলো নির্বাচন চালাবে নির্বাচন কমিশন, সেভাবে আমরা এগিয়ে যেতে চাই সম্মুখ পানে। হ্যাঁ, সময়ের প্রয়োজনে এক সময় একটা সিদ্ধান্ত হয়। আমরা একসময় তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা সময়ের দাবি ছিল, সারা দেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে এই দাবি আদায় করে আমরা এগিয়ে গিয়েছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এগিয়ে যেতে চাই সম্মুখ মানে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন হবে পার্টিসিপেটরি, সকল দলের অংশগ্রহণ। হাবিব ভাইও করবে, সাকিব ভাইও করবে, সবাই মিললে আমরা আগামী দিনের নির্বাচন। আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে 1/11-র পরে আওয়ামী লীগ এবং বিএনপি আপনারা দুই দলই অবস্থান নিয়েছিলেন -2 এর বিরুদ্ধে। এখন আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে খালেদা জিয়াকে মাইনাস করার জন্য
আপনারা এক ধরনের পরিকল্পনা আপনি করছেন? যে আলোচনাটা যাচ্ছে নাকি, আমি এই আলোচনাটা গেলে আসলে যেখান থেকে শুরু করেছিলাম ওই জায়গাটা হয়ে যাবে গা। আপনার 111 একটা কনস্পিরেসি ছিল, -2 কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির সম্পৃক্ততা ছিল। আপনি যখন বললেন যে সবার অংশগ্রহণ করতে চান, সেই পরিপ্রেক্ষিতে প্রশ্নটা উঠলো যে আপনাদের বিরুদ্ধে এখন এই অভিযোগ উঠেছে। না, যে আমি তো চাবই আমার যারা প্রতিপক্ষ বা যারা প্রতিদ্বন্দ্বী তারা যেন ক্ষমতায় আসতে না পারে। আমি আমার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য আমি সামনে নির্বাচনে ক্ষমতা যেতে চাই। রাজনীতির ময়দান যেহেতু, হ্যাঁ, এই কম্পিটিশন, ফেয়ার কম্পিটিশন থাকবে, আমি সেই ফেয়ার কম্পিটিশনের মধ্যে দিয়ে এগিয়ে যেতে চাই, কিন্তু বেসিক জিনিসগুলো আমি ঠিক রাখতে চাই। আমি মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতার পালাবদল হবে। আমি সেই লক্ষ্যে নির্বাচন কমিশন যেন শক্তিশালী কাজ করছি। আমরা সেই লক্ষ্যে সার্চ কমিটি করেছি, মাননীয় রাষ্ট্রপতি উদ্যোগ নিয়েছে, আমরা সমর্থন করেছি, সহযোগিতা করেছি। আমি স্পষ্টতই বলতে চাই, আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করবে। সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে, যে নির্বাচনে সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এই ব্যাপারে কোনো ব্যত্যয় নাই, আর বাইরে কোনো চিন্তাভাবনা আমাদের মধ্যে নেই। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, জন্ম থেকে কর্ম আজকের দিন মধ্যে প্রমাণ করে আমরা রাতে রাতারে অস্ত্রের জোরে ক্ষমতা পালা বদলে বিশ্বাসী নই। আমরা নির্বাচনী প্রক্রিয়া বিশ্বাসী না। আমরা এগুলি বলে 79তে আমরা 39টা আসন পেয়েছিলাম, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। সেখান থেকে আমরা শুরু করেছি, আমরা প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেছি, আগামী দিনের নির্বাচনে আমরা এগিয়ে যেতে চাই। আপনার 14 সালের 5ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করার সীমাবদ্ধতা কিংবা ব্যর্থতা কিংবা দীনতা সেটি বিএনপির বিষয়, কিন্তু আমরা আমাদের মতো করে নির্বাচনগুলি করার চেষ্টা করেছি সকলকে নিয়ে। সমস্ত প্রকার অপশনগুলি আমরা দিয়েছিলাম, বিএনপি রাজি হয়নি। হ্যাঁ, অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, দেশ এগিয়ে যাচ্ছে। আজকে আমরা আমাদের সেদিনকার সিদ্ধান্ত সঠিক। আপনার কি মনে হয় যে খালেদা জিয়া যদি ইলেকশনে অংশ নিতে না পারেন তারপরেও রাজনীতির ময়দানটা সমানই থাকবে? খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন না কেন, আমি তো সেই জিনিসটা বুঝতেছি না। ওরা যে আশঙ্কা করছেন যে মামলা তার গতিতে চলবে, মামলা রাজনীতিবিদ হাবিব ভাইজাল কাটছে, আমির যদি সাকিও কাটছে, পুলিশের বাইরে খাই আমরা এই পর্যন্ত আসছি। বঙ্গবন্ধুর বাড়িতে ব্যাগ রেডি থাকতো, ভিতরে লুঙ্গি গামছা সেই ক্রিম টিম সব থাকতো। এটা তো বিষয় না, এগুলো মোকাবেলা করে এগিয়ে যাওয়ার বিষয়। বরঞ্চ আমি বলতেছি বিএনপি অত্যন্ত পদ্ধতিগতভাবে রাজনৈতিক বিচক্ষণতার মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়ার মামলার ইস্যুটিকে সামনে রেখে বিএনপিকে সুসংগঠিত করছে আগামী দিনে রাজনীতির মোকাবেলা করার জন্য। বিএনপি ডিসাইডেড টু পার্টিসিপেট নেক্সট ইলেকশন, এটি থাকে রাজনৈতিক কৌশল। আমি মনে করি রাজনৈতিক কৌশল, বেগম খালেদা জিয়া যদি মামলায় কোনো দোষী সাব্যস্ত হন, ওনার বিরুদ্ধে সাজাপ্রাপ্ত হয়, তার মানে বেগম খালেদা জিয়ার রাজনীতি শেষ হয়ে গেল, সেটা তো বিষয় না। আমরা এগিয়ে যাবো সম্মুখে আগামী দিনের নির্বাচনে অংশগ্রহণ। আপনার কাছে আপনি দুই পক্ষের বক্তব্যই শুনলেন এবং আপনি কোন ধরনের রাজনীতি করেন সেটাও আমরা জানি। তো আপনারা কি করবেন যদি এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যে বেগম খালেদা জিয়া জেলে গেলেন এবং আওয়ামী লীগের একটা অবস্থান আছে? এখন রাজনীতির আমি সেটাও আসছি যে সেই ক্ষেত্রে বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর আসলে কি করবে। আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগের জন্য ময়দান সমান হলে কি রাজনীতির ময়দান সমান হয়ে গেল বা প্রতিযোগিতার ময়দান সমান হয়ে গেল? ধন্যবাদ আপনাকে। আমিও এই যেহেতু 21-এর প্রথম প্রহর একটু সামনেই, আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং ভাষা আন্দোলন থেকে 1971 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের যে শহীদরা, আমাদের জাতীয় মুক্তি সংগ্রামের যারা শহীদ এবং লড়াকু, তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার যে গণতান্ত্রিক এবং প্রগতিশীল বাংলাদেশ, তার জন্য আমরা লড়াই করছি এবং আজকের এই 21-এর দিনে আবারও সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ের শপথ আমরা আবার নতুন করে গ্রহণ করি। যে কথাটা এখানে বলা দরকার সেটা হচ্ছে যে বাংলাদেশের শাসন কাঠামো, এটা নিয়ে বহুবার আমরা কথা বলেছি এবং আবারও সেই কথা বলা দরকার যে বাংলাদেশের শাসন কাঠামো যেভাবে আছে, যে ধরনের ক্ষমতা কাঠামো, তার মধ্যে আসলে একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন সম্ভব না এবং স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হয়নি। অর্থাৎ যে ধরনের স্বাধীন নির্বাচন কমিশন, অর্থাৎ যে সমান ময়দান তৈরি করার জন্য যে শক্ত একটা নির্বাচন কমিশন দরকার, সেটা গঠিত হয়নি। এটা আগে থেকেই হয়নি, এটা এমন না যে এটা এই নির্বাচন কমিশনের ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশের নির্বাচন কমিশনগুলোর এই দুর্বলতা সাংবিধানিকভাবেই আছে। কোনো কোনো ক্ষেত্রে কেউ একটু বেটার পারফরমেন্স করেছেন, কেউ একেবারেই দলীয় আনুগত্যে
100 নম্বর পেয়েছেন। এইরকম জায়গা তৈরি হয়েছে। এখন এই পরিস্থিতিতে যেহেতু আমরা একটা রাজনৈতিক সংকটের মধ্যে আছি, কোনো ইনক্লুসিভ কিংবা সকলের অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, সেরকম একটা সংসদ গঠিত হয়নি, জনসম্মতির সরকার নাই, তাহলে আমাদের দরকার সেরকম একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। কারণ শেষ পর্যন্ত সরকার হচ্ছে জনগণের সার্বভৌমত্ব প্রয়োগ করে, জনগণের ক্ষমতাটাকেই প্রয়োগ করে তার প্রতিনিধি আকারে। তাহলে তার প্রতিনিধিত্ব যদি তার না থাকে, তাহলে তো সে একটা ওই ক্ষমতার রাজনৈতিক ন্যায্যতা তৈরি হয় না, সেটা বৈধতা পায় না। কাজেই স্বাধীন একটা নির্বাচন কমিশন গঠনটা জরুরি ছিল এরকম একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য। সেই স্বাধীন নির্বাচন কমিশন গঠনের সাংবিধানিক সীমাবদ্ধতা আছে, সেটা আমরা জানি, সেজন্য সাংবিধানিক সংস্কার দরকার। কিন্তু এই বাস্তবতায় স্টেক হোল্ডারদের সকলের মতামত প্রতিফলন নিয়ে কিছুটা একটা উদ্যোগ দেখা গিয়েছিল যে নাম টাম দেওয়ার ভিত্তিতে, কিন্তু শেষ পর্যন্ত তালগাছটা আমার বলে মানে যা হওয়ার সেরকমই হয়েছে। ফলে একটা স্বাধীন নির্বাচন কমিশন কিংবা সকলের আস্থা অর্জন করতে পারে এরকম নির্বাচন কমিশন গঠিত হয়নি। কিন্তু এই নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী তাদের সংবিধানের অধীন থাকার কথা, আইনের অধীন থাকার কথা এবং জনগণের ভোটের অধিকারের প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকার কথা। ফলে সেদিক থেকে তারা কি ভূমিকা পালন করেন সেটা তাদের কাজ দিয়ে আসলে আমরা ভবিষ্যতে বলতে পারবো। অসীম কুমার উকিল তো বললেনই, রাজনীতির ময়দানে যারা ক্ষমতাসীন বা মানে প্রতিটা পক্ষই চাইবে যে তার না চাইবে, কিন্তু চাওয়ার মধ্যে তো একটা মোমেন্ট, একটা ভারসাম্য বিন্দু তৈরি করতে হবে, না হলে তো সমান ময়দান থাকবে না। বিন্দুটা তো তৈরি করতে হয় তার প্রতিদ্বন্দ্বী। যদি আপনি খেলার আগেই খেলার সমস্ত নিয়ম কানুন মাঠ দখল করে আপনি পুরো জিনিসটা আপনার পক্ষে নিয়ে আসেন, তাহলে তো খেলা হচ্ছে না। ফলে এখানে শর্তটা হচ্ছে আপনাকে খেলার একটা নিয়ম থাকতে হবে যা উভয় দলের কিংবা বিভিন্ন দলের জন্য প্রযোজ্য, সমানভাবে প্রযোজ্য, এবং সেখানে একটা নিয়মের খেলার নিয়ম যেন। আচ্ছা, আমি আমার কথাটা শেষ করি। সেটা আমি যেটা বলতে চাইছি যে এটা হয়নি। না হওয়ার পরও যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তা একদমই তাকে যাকে বলে যে এটা মানে আমরা খারিজ করে দেওয়া, সেটা তো আসলে আমাদের তো এই ব্যবস্থার মধ্যেই কাজ করতে হয়। ফলে আমরা আশা করব নাগরিক এবং দেশের প্রতি কর্তব্যবোধ, সংবিধানের প্রতি কর্তব্যবোধ থেকে তারা তাদের দায়িত্ব পালন করবেন। সেই দায়িত্ব যদি তারা না পালন করেন, জাতির কাছে, হ্যাঁ, ইতিহাসের কাছে তাদের দায়ী থাকতে হবে। এখন ধরুন এই যে নির্বাচন কমিশন যদি একটা স্বাধীনভাবে কিংবা সকলের মধ্যে অংশগ্রহণের ভিত্তিতে গঠিত হতো, যে স্টেক হোল্ডারদের সবারই মতামত হিসেবে সবাই আস্থা স্থাপন করছে, তারপরও কিন্তু যদি বাংলাদেশের যে ক্ষমতা কাঠামো তাতে যদি নির্বাচনকালীন সরকার, মানে অর্থাৎ যেহেতু এখন দলীয় সরকারি ক্ষমতায় থাকবে এবং নিরঙ্কুশভাবে থাকবে, এটা কেবল রুটিন সরকার না, তার সমস্ত ক্ষমতা নিয়ে থাকবে, কাজেই তাদের সহযোগিতা ছাড়া বাস্তবত কিন্তু নির্বাচন কমিশন স্বাধীন হলেও তারা করা খুব কঠিন হয়ে যাবে, একটা বিরাট দ্বন্দ্ব তৈরি হবে। সেদিক থেকে সরকারের একটা সহযোগিতা অত্যন্ত জরুরি। এবং এটা আবারও বলবো যে যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠান, মানে বাংলা রাষ্ট্রের যতগুলো অঙ্গ থাকে সবগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্যের অভাব আছে, সে কারণে সরকারকে অবশ্যই সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি না নিলে এর কোনোভাবেই সম্ভব না। এখন সরকার চাইবে কিনা, হয় আওয়ামী লীগকে তার যে 5ই জানুয়ারি 2014 যে কালিমা, সেটা থেকে মুক্ত হয়ে এসে একটা গণতান্ত্রিক নির্বাচনের মুখোমুখি হতে হবে, কারণ আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল এবং তারা মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী জায়গায় ছিল। কাজেই সেটা আওয়ামী লীগ নিজের ইতিহাসের সাথে কিভাবে মীমাংসা করবে তা আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে আওয়ামী লীগ মানে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার, এখনো সেদিকে খুব বেশি কোনো অগ্রগতি আমরা দেখিনি। ফলে সরকার যদি এটা না চায়, তারা যদি আবার চায় তারা একই রকম নির্বাচন করবে, অর্থাৎ ইনক্লুসিভ না, অথবা কেউ অংশ নিলেও ভোট দখল হয়ে যাবে, লাইক আমরা ঢাকার যে মেয়র ইলেকশন দেখলাম, সেরকম যদি অবস্থা হয়, তাহলে নির্বাচনে এই সরকারের একচেটিয়া নিরঙ্কুশ ক্ষমতাটাকে ভারসাম্যে আনার জন্য, অন্তত কিছুটা খর্ব করে একটা ব্যালেন্স তৈরি করার জন্য আন্দোলন দরকার। সেই আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো যদি করতে পারে, তারা আদায় করতে পারে, তখনই কেবলমাত্র এই পরিস্থিতির সৃষ্টি হবে। ফলে সেটা এই যে সমস্ত গণতান্ত্রিক শক্তির সামনেই একটা দায়িত্ব এবং কর্তব্য, যাতে একটা আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে কিছুটা বাধ্য করা যায় তাদেরকে একটা ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য। এখন এই অবস্থার মধ্যে আমরা মানে বিরাজ করছি আর কি। এখন আবারও শেষ কথা এটাই বলবো যে এই পর্যায়ে যে আওয়ামী লীগ যদি একই রকম নির্বাচন করতে চায়, মানে হয় কাউকে বাদ দিয়ে, অর্থাৎ সকল দলের অংশগ্রহণ সেখানে ঘটলো না, এবং হচ্ছে সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরে, তাহলে আর অন্য রাজনৈতিক দলগুলোর, আমি বলছি যে সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরে পুরোটা না, সরকারের ইচ্ছা এখানে গুরুত্বপূর্ণ, বাকিটা আন্দোলন এবং জনগণের শক্তি ভারসাম্যের উপরে। কিন্তু সেই পার্টে যদি থাকেও, এবং আওয়ামী লীগ যদি সেক্ষেত্রে একেবারেই একগুঁয়েমির আচরণ করে, কোনোভাবেই তারা এগিয়ে না আসে, জনমতের প্রতি কোনো শ্রদ্ধা না দেখায়, তাহলে যেটা হবে সেটা আওয়ামী লীগের জন্য এবং বাংলাদেশের জন্য ভবিষ্যৎটা ভালো হবে না। মানে একটা অংশগ্রহণ ছাড়া, প্রতিনিধিত্বমূলক ছাড়া একটা নির্বাচন বাংলাদেশের জন্য কোনো ভালো ভবিষ্যৎ নিয়ে আসবে না, এটা আওয়ামী লীগের জন্য ভালো ভবিষ্যৎ নিয়ে আসবে। আজ না হয় কাল এই দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমি খুলনা থেকে তুষার বলছিলাম। জি বলুন। আমরা জানি যে সংবিধানের রক্ষক মহামান্য সুপ্রিম কোর্ট,
তো সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে নির্বাচিত সদস্যদের দ্বারা। জি। তো আমার প্রশ্ন বিএনপি নেতা হাবিব সাহেবের কাছে, ওনারা যে সহায়ক সরকারের প্রস্তাবটা আনতে যাচ্ছেন, ওই প্রস্তাব আদৌ গ্রহণযোগ্য হবে কিনা ভবিষ্যতে? জি, আপনাকে ধন্যবাদ। আপনার যে সহায়ক সরকারের যে প্রস্তাবটা, সেটা আমি প্রথমেও ছিল, সেটা হচ্ছে যে এটা কি মানে সংবিধানের আওতার ভেতরেই করছেন, নাকি আপনারা নতুনভাবে সংশোধনী এনে তারপরে নতুন করে? আমি আমার ওই খুলনা থেকে যে ভাই তুষার ভাই ফোন করেছেন তাকে আমি ধন্যবাদ জানিয়ে পাশাপাশি তাকে বিনীতভাবে বলতে চাই যে ভাইয়া, 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনে যে সরকার, এটা কি নির্বাচিত সরকার? এটা কি গণতান্ত্রিক সরকার? এই সরকার পৃথিবীতে আপনি কোথাও দেখেছেন? সেই সরকারকে সেই সরকারকে আপনি বলতে চাচ্ছেন যে এটা জনগণের সরকার, আর বিএনপি যেহেতু সরকারের নাই, ওই তো সংবিধান, হইতো এটা তো জোর করে দখল করে, জবরদখলে। এটা কোনো এই পৃথিবীর কোথাও নাই। এই 153 আসন বিনা ভোটে আর 5% ভোটের মধ্যে পৃথিবী আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টির পর থেকে কোথাও এরকম ধরনের সরকার গঠন হয় নাই। এইটা প্রতিনিধিত্ব সরকার না, এটা যেটা জনাব সাকিব বলেছেন। জনগণের শুধু বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণ যায় নাই 2005 সালে, তাই না। বাংলাদেশের 40টি নিবন্ধন দলের ভিতরে 30টির বেশি দল নির্বাচনে অংশগ্রহণ করেন, খালি বিএনপি তা তো না। তাহলে এই রাজনৈতিক দলগুলিকে কোনো গুরুত্ব নেই। আর এখানে যে জিনিসটা হলো যে বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছিল বেগম খালেদার পক্ষ থেকে, যেটা সে খুব সুন্দরভাবে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, যেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, সরকার তো সেদিকে যান নাই। বিএনপি ম্যাডাম কি বলেছেন? উনি বলেছিলেন যারা সরকারের কোনো সুযোগ সুবিধা ভোগ করে না। অসীম কুমার উকিল এবং ওনার দল তো, উনি যেটা বললেন যে ওনারা বলতেছেন যদি পারেন যে ওদিকে যাবেন না, তাহলে ওনারা যাবেন কেন? এখন আপনারা তত্ত্বাবধায়ক সরকারের যেই লেভেল ছিল সেটাকে পাল্টে এখন সহায়ক সরকার করেছেন, সেইটা কি আপনারা বাস্তবায়ন করতে পারবেন মনে হয়? আপনাদের এখন যেই রাজনৈতিক অবস্থা এবং দলীয় যেই অবস্থা, তাতে কি আপনারা মনে হয় যে আপনারা সেটা আদায় করে নিতে পারবেন? শোনেন, এটা কার গায়ে কত শক্তি, এটা কেউ কিন্তু বলতে পারে না যে আমি চিরশক্তিবান ছিলাম। তার স্বৈরাচারী এর সাথে দল ছিল না, বল ছিল না, লোক ছিল না, কেউ ছিল না। 86 নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জনের দিকে যাচ্ছিল। সেখানে 48 ঘন্টা রেডিও টেলিভিশন নির্বাচন রেজাল্ট ফলাফল ঘোষণা বন্ধ করে দিয়ে সেখানে স্বৈরাচারী এরশাদ তারকে সে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো। আওয়ামী লীগকে পেরেছিল? পারে নাই। আবার 88-এ আমরা সমস্ত দল মিলে, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বাদে সব দল মিলে আমরা 88 নির্বাচন ঠেকাতে চেয়েছিলাম। আমরা কি পেরেছিলাম? আমরা পারি নাই। 15 ফেব্রুয়ারি নির্বাচন সব দল মিলে ঠেকাতে চেয়েছিল, পেরেছিল? পারেন নাই। কিন্তু পার্থক্য হলো 15 ফেব্রুয়ারি নির্বাচন সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংশোধন করার জন্য বিএনপির হাতে সংখ্যাগরিষ্ঠ ছিল না, বিধায়ী তারা নির্বাচন করতে বাধ্য হয়েছিল। এবং নির্বাচন করে আন্দোলনে যাওয়ার আগেই প্রথম সংসদেই বিএনপি সংবিধান সংশোধনের প্রস্তাব নিয়ে এসে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংশোধন করেছিল। তারপরে যখন জনতার মঞ্চ হলো 30 তারিখে উনি ক্ষমতা হস্তান্তর করেন। সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন, জনতা মঞ্চ হওয়ার পরে সিদ্ধান্ত নেননি, তার আগের থেকেই তাদের সিদ্ধান্ত ছিল যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংশোধন চালু করে আমরা ক্ষমতা ছেড়ে দেব। এখন যে সরকার, যে কথাটা বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচন হবে কি হবে না, এরকম একটা কথা আসছে না বাজারে, মূলত আইনের প্রতি আজকে আমি বলি, আমি একদম সারা পৃথিবীর মানুষ যারা দেখছে তাদেরকে আমি বিনীতভাবে এই জিনিসটা অনুধাবন করতে বলবো। আজকে বাংলাদেশে বর্তমান যে সরকার চলছে, এই সরকারের আমলে যত অনিয়ম ব্যাংকিং সেক্টরে, রিজার্ভ থেকে টাকা চুরি হওয়া থেকে শুরু করে আপনার এই বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক, সমস্ত জায়গায় যে চুরি, এই লুটপাটের এই যুগে বেগম খালেদা জিয়াকে কোন মামলা দিয়েছে? আমি যদি আওয়ামী লীগের কেউ যদি বলতে পারে, আমাকে এইটুকু বলতে দিতে হবে, বেগম খালেদা জিয়া টাকা চুরি করেছেন, প্রধানমন্ত্রী বলেন, সবাই বলেন, দেখাতে পারবেন? এক টাকা চুরি করেছে, এক টোটালি মিথ্যা এবং বানোয়াট। এখানে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্টের যে টাকা, এই টাকা আওয়ামী লীগের টাকা না, এই টাকা সরকারের টাকা না, এই টাকা জনগণের টাকা না। এই টাকা কুয়েত থেকে একটা ফান্ড দিয়েছিল জিয়া চ্যারিটেবল ফান্ডের জন্য, আর বিএনপির নেতাকর্মীদের টাকা দিয়ে অরফানেজ ট্রাস্ট, এই দুটা মিলে যেটা। এবং এখানে যে টাকাটা 32 কাঠা জমি কিনে রাখা হয়েছে কাকরাইলে, তার দাম অনেক। হ্যাঁ, বলতে পারেন যে অরফানেজ ট্রাস্টের যে নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন ব্যতিক্রম হয়ে
এই ফান্ডের টাকাটা ট্রান্সফার হয়ে না, সেটা কি 2-3 জনের সেই নামে মামলাটা গিয়েছে, এটা কিন্তু merit চুরি কি, হয় না। সেটা কিন্তু আদালত সিদ্ধান্ত এটা নেবে। এটা তো আদালত এই মামলা চালানোর কোন দরকার আছে? যারা এই মামলা যারা সুবিধাভোগী, না, সেটা তো চ্যালেঞ্জ করেছেন আপনারা, সুবিধাভোগী হাইকোর্টে না। চ্যালেঞ্জ করেছেন এবং সেটার তারা পার তো হয়ে এইভাবে- কিন্তু সেই যারা মামলাটা আবার সুবিধাভোগী চলছে। তাকে কমপ্লেন করেছে। আমাকে আপনি গালি দিয়েছেন, আমি কমপ্লেন করলাম না। জোনায়েদ সাকিব বলে তো আপনি তার বিরুদ্ধে প্রবলেম করবে। বাংলাদেশে এমন কেউ আছে যে এই অবস্থা। বর্তমান প্রধানমন্ত্রী বা কিন্তু- সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে একজন সাধারণ মানুষ এসে কমপ্লেন করবে? না না, বাংলাদেশে এটা সেই সাধারণ না, বাস্তবতা না না, বা আমি একটা ভুক্তভোগীর কথা বলছেন আপনি। উদাহরণ দিয়ে বলছি। সেই বাস্তবতা কি বাংলাদেশে আছে? অরফানেজ ট্রাস্ট কি জিয়া রহমানের পক্ষে যে ট্রাস্ট করে না, তারা সুবিধা ভোগ করবে। সেই সময় তো কেউ কি কমপ্লেন করেছে যে আমাদের টাকা মেরে গেছে খালেদা জিয়া, তারেক রহমান? মেরে তো খায় নাই। এবং এখানে কি একটা সিরিয়াস কি হয়েছে সেটা আদালত, না না, আদালত না, আদালতের সিদ্ধান্ত এখন আপনারা মেনে নিবেন কি? হ্যাঁ, আদালত কেমন সিদ্ধান্ত দেয় আপনি বলে আমি এটা বলবো। মানলে তারপরে আপনারা কি যেমন ইলেকশনে দেখেন- যাবেন কিনা সেটা? যেমন দেখেন, তারেক রহমানের নামে নিম্ন আদালতে নির্দোষী খালাস, যার সাথে কোনো সম্পর্ক নাই। সেখানে গিয়াসউদ্দিন আল মামুনের একটা ক্রেডিট কার্ডের সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করে সে কিছু টাকা খরচ করেছিল, সেই টাকাটা সে তার ইনকাম ট্যাক্স দেখিয়ে দিয়েছিল। তার বিরুদ্ধে খোঁজ ইসলামও নির্মাণ ইন্টারন্যাশনাল কমপ্লেন করেন, খোঁজ ইসলাম নিজেও বলেন যে তার কোনো ছিল। নির্দোষী খালাস একটা নিম্ন আদালত দিয়ে হয়ে গেল, তাকে আপনি অ্যাপিল করে হাইকোর্টে তার সাজা দিয়ে দিলেন। এখন যদি কন্টেম্পট অফ কোর্ট হয়, আমি কি স্বীকার করবো এটা যে তারেক রহমানের সাজা সঠিক হয়েছে? অবশ্যই তারেক রহমানকে 7 বছর তাকে সাজা দেওয়া 20 কোটি টাকা ধরে অবশ্যই অন্যায় করেছে। এইটা যদি আওয়ামী লীগ ক্ষমতা না থাকতো, এই সাজা কি তারেক রহমানের হতো? আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে যে মামলাটা চালানো হচ্ছে, এইরকম মামলা চালাতে হলে বাংলাদেশের ঘরে ঘরে আওয়ামী লীগের এই সময় একটা লোকও বাদ যাবে না। এই 7 কোটি কেন? সেজন্য কি শত মানে কোটি আওয়ামী না। লীগের কোনো লোক বাদ যাবে না, না? ওই সেজন্য কি এই মামলাটা না, চলতে না, পারবে এই না? মামলাটা কোন এই আমি মামলাটা যদি ধরেও নেই আওয়ামী লীগের অনেকে না, ঠিক এরকম আছে। করেছেন, এই তাহলে মামলাটা কি মানে 1 টাকা না, চুরি হয়নি তো। এখানে আচ্ছা, 1 সেইটা কি টাকা হয়েছে চুরি সেটা হয়নি, আসলে কিচ্ছু হয়নি। আদালতের বিষয়, আদালত সেই বিষয়ে কথা বলবেন। শুনুন, আদালত হাবিব ভাই, কি? একটা প্রশ্ন আছে, আমরা আবার আসবো, আমরা একটা প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম তুষার, পাবনা ঈশ্বরদী থেকে বলছিলাম। আমার প্রশ্ন হাবিব ভাইয়ের কাছে। জি জি বলুন। বিএনপি নেতারা বলছেন যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যদি বেগম জিয়ার শাস্তি হয় তাহলে তারা নির্বাচনে যাবে না। প্রকারান্তরে তারা কি বোঝাতে চাচ্ছেন যদি মামলার সাজা না হয় তাহলে তারা শেখ হাসিনার অধীনেই নির্বাচনে যাবেন? এটাই হাবিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন। খুব ভালো প্রশ্ন করছে আমার ভাইয়া, আমি স্যালুট জানাই আমার ঈশ্বরদী তুষারকে, যে একটা খুব ভালো প্রশ্ন আসলে। না, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট অরফানেজ ট্রাস্টের মামলা সাজা হয়ে শরীফুল গেলে ইসলাম, ওনার নাম শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, হ্যাঁ শরীফুল ইসলাম, ওইটা ছিল তুষার। জি, জি। শরীফুল ইসলাম, যে সেখানে নির্বাচনে যাবে না, আর সাজা না হলে পরে বিএনপি বর্তমান সরকার বিষয়টা কি নির্বাচনে তাই? যাবে, মানে যদি এরকম একটা কথা না। কথা হলো, শুনুন, কথা হলো এটা একটা সেন্টিমেন্ট। আমার কথা হলো যে আমি অন্যায় করে আমি সাজা যদি পাই, তাতে তো কারো কোনো আপত্তি না, নেই। আমি একেবারে মানে টু দা পয়েন্ট জানতে চাই। সেটা বলেন। হচ্ছে যে যদি বেগম জিয়ার যদি সাজা হয়, উনি যদি জেলে যান, আপনারা কি নির্বাচনে যাবেন নাকি যাবেন না? এটা তো সময় বলে দেবে। সময়, পরিবেশ, পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবসময় থাকবে। তাতে যদি বিএনপির নিবন্ধন বাতিল হয়, তাতে যদি বিএনপির ভবিষ্যৎ অস্তিত্ব যদি হুমকির সম্মুখীন হয়, তাতেও আপনারা না, কি আমি তো করবেন? এটা বলতেছি না বিএনপি নির্বাচনে তাহলে যাবে না, আপনারা তা তো স্পষ্ট বলছি না। করছেন না কেন? কারণ আমি হচ্ছে বলতে চাচ্ছি ইলেকশনে যে তো খুব পরিবেশ বেশি নাই, পরিস্থিতি। আপনাদের নেতা কর্মী জনগণের কাছে তো এই মেসেজটা তো আপনাদের দেওয়া জরুরি মনে করেন। জরুরি, আপনি কি মনে করেন? না, জোনায়েদ থেকে আমার আপনার কি উত্তর মনে হয়? দিদি, এখানে জরুরি কোনো ব্যাপার নেই। আচ্ছা, আমি একটু হ্যাঁ, না, জোনায়েদ থেকে আমার একটু বলুন। জরুরিটা আমার এটা বিএনপির নেতাগুলো প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নেই তো। তার কারণ যদি বিএনপির নির্বাচন, আপনি যে কি বলছেন, সমান ময়দান যদি হয়, জি। নির্বাচন কর্মসূচি হয়, যেমন নির্বাচন কমিশন গঠন, সার্চ কমিটি গঠনে কিন্তু সমান ময়দান হয় নাই, এখানেও কিন্তু অসমান ভাবে তৈরি হয়েছে। এবং উনি যেটা বললেন, এই নির্বাচন কমিশনও কিন্তু সুষ্ঠু মতো হয় নাই, বা ইনি কিন্তু সমান আপনার ময়দানে কর্তৃপক্ষ তো খেলা বলছেন যে সমান ময়দানটা আদায় করে নিতে তাহলে হয়। পরে এটা তো আপনার প্রথমে ইন্টেনশনটা খারাপ, আপনি প্রথমে তো ঠকানো চালিয়ে গেছেন আর কি। এটা পরিস্থিতি বলে আমি আমি একটু বলেন। প্রথমে বলি, নিবন্ধন বিষয়টা আমার কাছে মনে হয় যে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কারণ নিবন্ধনে এমন না যে নিবন্ধন বাতিল হয়ে গেলে আর নিবন্ধন দেওয়া যাবে না। আর বিএনপি ওই যে আইন করা আছে খুব সুবিধাজনক, এমপি একবার থাকলেই চাইলে নিবন্ধন পাওয়া যাবে, ফলে পরের বার নিবন্ধন পেয়ে যাবে। কিন্তু বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে আমরা একটা ইনক্লুসিভ ইলেকশন করতে চাই কিনা। আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে সমান ময়দান হলে কি সকলের জন্য হয়, একদম হয় না। কারণ মানে ময়দানটা এখানে একেবারে খুবই টাকা, পেশি শক্তি, প্রশাসনিক কারসাজি, সাম্প্রদায়িকতা এ দিয়ে বিভাজিত। ফলে সেই এই টাকার দৌরাত্ম্য, পেশি শক্তির দৌরাত্ম্য, এগুলো সমেতে কিন্তু বিএনপি আওয়ামী লীগ নিজেদের মধ্যে একটা ময়দান সমান করার ক্ষেত্রে দাবি কাছে করেছে। পরে আসছি, আমি একটু দাদার কাছে যাই। আপনি শুনলেন এবং বলতেই আছে না, হ্যাঁ জি, আপনাদের আবারও সেই কথাই বলছেন যে আপনাদের সদিচ্ছার উপরে অনেক কিছু নির্ভর করছে।
এবং আপনারা কি, মাননীয় প্রধানমন্ত্রী যদিও বলেছেন যে তিনি আর কোনো বিতর্কিত নির্বাচন চান না, কিন্তু এরপরে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আবার সাকিব ভাইরা এবং বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, কিভাবে আশ্বস্ত করবেন আপনি? না, আমরা তো আশ্বস্ত হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। আমি জাস্ট মানে আলাপ আলোচনা করলে তো এগুলি নিয়ে সারা রাতেই আলোচনা করা যাবে, কিন্তু আমি যে মোটা দাগে ইতিহাসটা নিয়ে কথা বলতে চাই। কি স্বাধীন নির্বাচন কমিশনের গঠনের ক্ষেত্রে সাকিব ভাইদের যদি আরো কোনো স্পেসিফিক প্রপোজাল থাকে এগুলো দেওয়া দরকার, সে অনুযায়ী আমরা চেষ্টা করব স্বাধীন নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে। নিঃসন্দেহে এবার করলেন না কেন? না, আমরা সবকিছু করেছি বলে মনে করছি। সাকিব ভাই মনে করছে যে হচ্ছে না। সেখানে যারা আপনাদের সার্চ কমিটি ছিল তারাই অনেকে বলেছেন যে আমরা দু একজনকে বলেছি যে এরকম সুশীল সমাজের এদেরকে নেওয়া হোক, তাদেরকে রাখেন নাই আপনারা, তারাই বলেছেন। আমরা তো সবকিছু আলোচনা করেছি, সুশীল সমাজের লোকজনের সাথে সার্চ কমিটি কথা বলেছে, বলে প্রপোজাল দিয়েছে। সাকিব ভাই তো বললেন আপনারা, না অবস্থানটা হচ্ছে তালগাছ আমার। না না, তালগাছটা আমার, এই জায়গাটার মধ্যে সাক্ষী দাঁড়িয়ে থাকতে চাচ্ছে, আমি সেই জায়গাটার থেকে বেরিয়ে এসেছি, আমি সেই কথা বলতে যাচ্ছি। তালগাছটা আমার পয়েন্ট আমি লিখে রেখেছি যে তালগাছটার দিকে নজর সাক্ষীর, আমি এই জায়গাটা থাকতে চাচ্ছি না। ধরেন আমরা না, আমরা যে জায়গাগুলি করেছি এর মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। রাজনৈতিক অঙ্গনটা তো তাই একই। রাজনৈতিক অঙ্গনের মূল থিওরিটা কি? বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ সপক্ষে পদক্ষেপ গ্রহণ করা। সেক্ষেত্রে বিশ্লেষণের সাক্ষী একরকম করছে, হাবিবুর রহমান হাবিব একরকম, আমার এখন কাজেই সিদ্ধান্তটা ডিফারেন্ট হতেই পারে। কিন্তু ইতিহাস কি বলে? ইতিহাস বলে আমরা 21 বছর পর 96 ক্ষমতায় গিয়েছি না। 91 সালে বিএনপি যখন ক্ষমতায় গেল, 96 সালে ক্ষমতা ছাড়তে চায়নি বলে 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। কিরকম একটি পরিস্থিতির মোকাবেলা করে গেল। আমরা কিন্তু 1996 সাল 21 বছর পরে সরকার গঠনের পর আমরা কিন্তু 5 বছর ক্ষমতা থাকার পর খুব সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করে এসেছি, আবার নির্বাচন মোকাবেলা করেছি। বিএনপি আবার যখন ক্ষমতায় গেল তখনও সামগ্রিকভাবে মানে বিচারপতিদের বয়স বাড়ানো, রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা বানানো, এই যে সামগ্রিক পদক্ষেপগুলি, অর্থাৎ কি ক্ষমতা না ছাড়ার জন্য টাল বাহানা করা, সেটা কি সবাই করে না? যে আপনারা একসময় তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলন করেছেন, তারপর আপনারাই পরে তত্ত্বাবধায়কের, আমরা ওই সময় বলি নাই যে সারা জীবনের জন্য আমি তত্ত্বাবধায়ক সরকার চাই। কিন্তু আমি আপনাকে এই হাউজের মাধ্যমে বলছি, আমরা আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচনকে ঘিরে এমন একটি ব্যবস্থা এস্টাবলিশ করতে চাই, যদি আগামী দিনের কেউ ক্ষমতায় যায়, বিএনপি হোক বা সাকিব ভাইরা হোক, তখন আপনারা নিশ্চিত করতে পারেন যে আপনারা আর কখনোই এই ধরনের সরকারের আমার কথাটা শেষ করার পর আসেন। আমি আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনটা এমনভাবে করতে চাই, এমন উপহার দিতে চাই যে সিস্টেমের উপর দাঁড়িয়ে আগামী 100 বছর বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া চলবে। আমাদের কাউকে মিছিল করতে হবে না, জীবন দিতে হবে না। আপনারা আর কখনোই তত্ত্বাবধায়ক এই ধরনের সরকার কখনোই চাইবেন না? কোনোটাই চাবো না। আমি সেই অবস্থায় যেতে চাই, সেক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার। সাকিব, এই বিষয়গুলি মানতে হবে। আমাদের দেশের বাস্তব অবস্থা কি? 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের সামরিক শাসকরা ক্ষমতায় আসছে। কোন সামরিক শাসক? আইয়ুব খান, ইয়াহিয়ার 75 বাংলাদেশে আসছে। 30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ আমরা করেছি, সেই বাংলাদেশে তো ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একাকার ছিলাম। কিন্তু 75-এ বাংলাদেশে দাঁড়িয়ে আবারও নতুন করে ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা রাজনীতি শুরু হলো। সেই 21 বছর পর আমরা ক্ষমতায় এসেছি। 21 বছর সমাজের রন্ধ্রে মৌলবাদের অর্থনীতি দেখে বসেছে। আমি চাইলেই রাতারাতি 72-এর সংবিধানে ফিরে যাওয়া সম্ভব নয়। আমরা চেষ্টা করছি সকলকে নিয়ে। সেই ক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা চাই। আমি যে জায়গাটা বলতে চাচ্ছি সাকিব, হাবিব ভাই, সংকট অনেক আছে। 75-এর 15 আগস্ট আমি হাবিব, আমরা ছাত্রলীগের নেতা কর্মী, আমরা সেদিন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে পারিনি। এই পাপ আমার, এই পাপ আপনার, এই পাপ সাকিব ভাইয়েরও। এই পাপের দায়ভার আমাদের সকলকে নিতে হচ্ছে, নাগরিক সমাজের প্রতিনিধি। হাবিব ভাই একদম 30 সেকেন্ড। সেই ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে চাই সম্মুখপানে। 30 সেকেন্ডে বলে যে 1975 সালের 15 আগস্ট এই ঘটনাটা আসলে তো আমাদের একদম সময় নেই, 30 না, সেকেন্ড বলেন। কথা হলো যে সেটার পরে যে দোষটা নিয়ে যে দেওয়া বিএনপির উপরে, সেগুলি অনেক বড় বিতর্ক। এখন আমরা যে জায়গায় চলবে না, ওই জায়গাটা সমাধান হবে না। আমি বলতে যে সার্চ কমিটি যে গঠন করার সময়, সার্চ কমিটি গঠন করার ক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে সার্চ কমিটি গঠন হয় নাই। আবার সার্চ কমিটি যে নির্বাচন কমিশন গঠন করতে কিছুই হয়তো আপনাদের মনে পড়ে না। এখন আপনারা ভবিষ্যতে কিভাবে মোকাবেলা করবেন? এখন মোকাবেলা শুনেন, এক লাইনে মোকাবেলা, এটা সবসময় আপনি মনে করেন, আমরা মনে করি না সবসময় রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, ব্লক করে দিয়ে, একেবারে হরতাল অবরোধ দিয়েই সরকারের কাছ থেকে দাবি আদায় করতে হবে।
সরকারের ভিতরে তো ফিরে আসতে পারে। সরকার যদি এত উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে, সরকার আসুক না বের হয়ে, কি আছে? মানে এখন যে কথাটা সরকারের সদিচ্ছার দিকে তাকিয়ে আছেন আপনারা। সরকার আসুক না কেন? আমি একটু বলি, একেবারে 1.5 মিনিট পাবেন। কাট কয়েকটা কথা বলি, যে সেটা হচ্ছে যে সমান ময়দান সকলের জন্য না করলে এর পরিণতি কি হয়, যে আওয়ামী লীগ বিএনপি ভেবেছিল যে সমান ময়দান সকলের জন্য করবে না, নিজেদের জন্য বোধহয় থাকবে, সেটা নিজেদের জন্য থাকে না। ক্ষমতার একচেটিয়াকরণের বাসনা ওই একেবারেই সকলের জন্য ময়দানটা শেষ করে দেয়, যারা ক্ষমতা থাকে তারাই শুধু থাকে। এখন এই যে এটা করা হয়েছে, আওয়ামী লীগ হয়তো এখন সুবিধাজনক জায়গায় আছে, এটা আওয়ামী লীগের জন্য ভবিষ্যতে ভালো নয়। তাহলে আমাদের যদি একটা বাংলাদেশে সুষ্ঠু রাজনৈতিক একটা মিনিমাম একটা ব্যবস্থা রাখতে হয়, সেই ব্যবস্থাটার জন্য সাংবিধানিক সংস্কার খুব জরুরি, ক্ষমতা কাঠামোর গণতান্ত্রিকীকরণ জরুরি। সেই কাজটি নিয়ে কিভাবে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হবে, সেটাই সামনের দিনের রাজনীতির প্রধান চ্যালেঞ্জ। সেই জায়গায় কিন্তু আওয়ামী লীগের এখনো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আচ্ছা, কি এই বিদ্যমান সংবিধান অনুযায়ীও আইন করার কথা ছিল? আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্রপতি জিল্লুর রহমান, মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের যে সার্চ কমিটি, তখন কিন্তু তার আওয়ামী লীগ আইন করার কথা বলে এসেছিলেন, কিন্তু আইনটাও করা হয়নি, আইন এখনো পর্যন্ত হয়নি। তাহলে অর্থাৎ যে সমস্ত জিনিস করলে ন্যূনতম আস্থা এবং বিধিবিধানের প্রক্রিয়া যাওয়া যায়, সেই জায়গাগুলো হয়নি। না করে একটা অ্যাডহক একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল যে ঠিক আছে মতামত নিয়ে করা, সেটাও পুরোপুরি হয়নি। ফলে যেটা হচ্ছে যে এখানে আস্থার জায়গাটা সৃষ্টি হয়নি। এখন আপনি বলবেন যে হ্যাঁ, আওয়ামী লীগ তো নিজের সুবিধা নিতে চাইবেই। বাংলাদেশে এখন একটা গণতান্ত্রিক নির্বাচন বাংলাদেশের জনগণের অস্তিত্ব এবং ভবিষ্যতের জন্য দরকার। এমনকি উনি যে মৌলবাদের কথা বলছেন, একটু শেষ লাইনটা বলতে দেন, উনি যে অসীম দা যে মৌলবাদের কথা বলছেন, আপনারা যে রাজনীতি করছেন, আওয়ামী লীগ যদি ভুল পথে যায়, যে থাকে, তাহলে আপনাদের সেই আন্দোলনটা কোথায়? না, সেই আন্দোলনটা কোথায়? বলছি যে যেটা বলেছে সেটা তো এক অর্থে ঠিকই, যে মৌলবাদের কথা বলেছেন, জঙ্গিবাদের কথা বলছেন, করার জন্য চেষ্টা করবে না। আমি বলছি অসীমদা যে মৌলবাদ জঙ্গিবাদের কথা বলছেন না, এইটা প্রতিহত করতে হলেও এই ধরনের ভবিষ্যৎ থেকে বাংলাদেশকে আমরা যদি না দিতে চাই, তাহলে আমাদের এখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা দরকার। সেটার জন্য আন্দোলন গড়ে তোলা, প্রকৃত অর্থে জনগণকে নিয়ে আন্দোলন গড়ে তোলা, সেটা এখন আমাদের সামনে কর্তব্য। বিএনপির সমস্যা হচ্ছে জামাত ইসলামী ছাড়তে পারছে না তো, এবং বাংলাদেশে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করে কর্মসূচি এখনো নির্ধারণ করতে পারছে না। ফলে এই শেষ পর্যন্ত একটার পর এই যে জেলে গেলে নির্বাচন করবো কিনা, নির্বাচন এই ধরনের জায়গায় আটকে যাচ্ছে। যেটা দরকার বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোরই একটা গণতান্ত্রিক কর্মসূচি থেকে ফিরে আসা, এবং সেটা যদি আওয়ামী লীগ না করে, সেটা বিএনপি ব্যর্থ হয়, বাংলাদেশের জনগণের সামনে আমরা যে রাজনৈতিক দিশা ভূমিকা, তার পেছনে জনগণ যখন ঐক্যবদ্ধ হবেন, এই জায়গা নিশ্চিত বর্তমান যে রাজনীতি, একেবারে 30 সেকেন্ডে, বর্তমান যে রাজনৈতিক অবস্থা, সেখানে কি বাম রাজনীতি যারা করছেন তাদের জন্য কি একটা সম্ভাবনার জায়গা তৈরি করার একটা অবশ্যই আমরা করতে পেরেছি না? আমরা সেই আন্দোলন গড়ে যাচ্ছে এবং বাংলাদেশের জনগণের দাবি দেওয়া নিয়ে যেমন আন্দোলন করছি, একটা গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা এবং গণতান্ত্রিক সংবিধানের জন্য আমরা অচিরেই সংগ্রামে যুক্ত হব, এবং এইটার মধ্যে দিয়ে নতুন রাজনৈতিক সংগ্রাম গড়ে উঠবে। সেটাই হয়তো আজকে এই একটা দখলীকরণের যে রাজনীতি কিংবা একচেটিয়া ক্ষমতার যে রাজনীতি, সেটা থেকে বাংলাদেশকে বদলে সরকারের এখানে সদিচ্ছা ছাড়া হবে না। আপনাদের তিনজনকেই ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।